বক্তব্য শুনে নেব। আমি জগন্নাথ মন্ডল, এই পাড়াতেই আমার বাড়ি। এই অনুষ্ঠানের সভাপতি কিন্তু অন্যজন থাকেন। আপনারা লক্ষ্য করেছেন, একজন বয়স্ক ভদ্রলোক আমার পাশেই বসেছিলেন, উনি বরাবরের সভাপতি, আমাদের অনুপম দাস শ্বশুর মশাই, শ্রদ্ধেয় মাস্টার মশাই। তো উনি অসুস্থ, নার্ভের পেশেন্ট, সেই কারণে এই গুরু দায়িত্বটা আমাকে অ্যাডহক সভাপতি হিসাবে নিতে হয়। এই যে অনুষ্ঠানের আজকে যারা প্রধান অতিথি হিসেবে রয়েছেন, সোয়াঙ্কি ম্যাডাম, অভিষেক বাবু, আমাদের পাড়ার সবার প্রিয় রাহুল দা, তো সবাইকে আমার যথাযোগ্য সম্মান জানাই, শুভেচ্ছা অভিনন্দন জানাই। তার সঙ্গে সর্বোপরি আমাদের আজকের অনুষ্ঠানের যিনি আহ্বায়ক, সম্মানীয় অনুপম অধিকারী মহাশয়, যার ডাকে আমরা সবাই একসঙ্গে মিলিত হয়েছি, তাকেও আমরা সম্মান জানাই। তো আমি আমার সামনে উপস্থিত অভিভাবক, অভিভাবিকা, ছাত্র ছাত্রী সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি দু চার কথা বলছি। এই যে অনুপম দা পেশায় ইঞ্জিনিয়ার, মানে ইট কাঠ নিয়ে যার কারবার, তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি একজন শিক্ষকের ভূমিকা পালন করছেন। এবং শুধু শিক্ষক নয়, কিভাবে খেলার ছলে পড়ানো যায় সেটা কিন্তু ছাত্রদেরকে নিয়ে প্রতিবার এটা করে থাকেন। আমরা মানে অনুপম দা আগে মালদাতে কাজ করতেন, সেখান থেকে ট্রান্সফার হয়ে বহরমপুরে এসেছেন। আমিও মালদাতে ছিলাম কর্মসূত্রে, আমিও বহরমপুরে আসা। আমার বাড়ি অ্যাকচুয়ালি কান্দি। এখন আমি এই পাড়ার বাসিন্দা 2013 সাল থেকে। 2013 সাল থেকে এসেই আমরা মোটামুটি দুজন এক হয়ে গেছিলাম, মানে অন্তরের মিল থাকলে যা হয়। ওই বাচ্চাদেরকে নিয়ে থাকতে আমাদের খুব ভালো লাগে। তো সেই কারণেই আমাদের পাড়াতেই ছোট ছোট বাচ্চাগুলো একটা সরস্বতী পুজো করতো আগে। এই বছর মানে সবার পরীক্ষা থাকার জন্য বন্ধ আছে, নাহলে ওটাও চালুই আছে আর কি বলা যায়। এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এমন অবস্থায় পড়েছে যে কজন করে তারাই পরীক্ষার্থী, তো সেই কারণে করতে পারেনি। তো এই প্রতিযোগিতাটা প্রথম স্টার্ট হয়েছিল, যে অঙ্কন প্রতিযোগিতা, সেটা স্টার্ট হয় আমাদের এই সামনের রাস্তাতে। এবার সেটা ঘুরে আস্তে আস্তে যে না একটু জায়গা দরকার, তো শেষে অনুপমদার বাড়িতে, যেহেতু জায়গাটা বেশি উঠোনটা ভালো রয়েছে, তো অনুপমদার বাড়িতে নিয়ে আসা হলো। সে থেকেই অনুপমদাই উদ্যোগ গ্রহণ করে। আপনারা যারা একটা আর্ট কম্পিটিশন বলে একটা গ্রুপ আছে, আজকে প্রোগ্রাম হয়ে যাবে, কালকে থেকেই সামনে বছরের কর্মসূচি নিয়ে ভাবনা চিন্তা শুরু করবেন। মানে যে ভাবনা চিন্তা ভাবার যে সময়, আমরা মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এত ব্যস্ততার মধ্যে উনি সময় কোথায় পান। আমরা সবাই কর্মব্যস্ত, আমাদের তার মধ্যে বিভিন্ন রকমের যে প্রোগ্রাম তো লেগেই থাকে আর কি। মানে আজ পর্যন্ত মানে হয়নি যে অঙ্কন প্রতিযোগিতার দিন আমি উপস্থিত হতে পারিনি। এবছর আমার কলিগের বাবা মারা গেছিলেন, সেই জন্য আমাকে যেতে হলো জলঙ্গি, তো সেই কারণে এবছর আসতে পারিনি, তাহলে আপনাদের সঙ্গে হয়তো আগেই আলাপ হয়ে যেত। তো আমি শুধু মানে যে এই কচিকাদের সঙ্গে থাকার জন্য যে প্রোগ্রামগুলো, আমাদের স্কুলের যে প্রোগ্রামগুলো হয়, কালচারাল প্রোগ্রাম, সেই প্রোগ্রামের দায়িত্ব সম্পূর্ণ আমার উপরেই ন্যস্ত করা আছে। আমি নিজে খুব গান বাজনা জানি তা নয়, আঁকতে জানি তাও নয়, কিন্তু আমি সব ব্যাপারেই কিন্তু আমি ওদেরকে কিন্তু উৎসাহ দিয়ে যাই, এইভাবে করতে হবে। আমার যে স্কুলে চাকরি করি, এখানে অন্তত পক্ষে একজনও বলবেন না যে নাম শুনেছি। ওরাহার হাই স্কুল, মুর্শিদাবাদের একটা গ্রাম, একজনও জানেন না যে গ্রামটা কোথায়। ওরাহার হাই স্কুল ভগবান গোলার থেকে
গঙ্গার দিকে আর কি, মানে পদ্মার দিকে নয়, গঙ্গার দিকে একটা প্রত্যন্ত গ্রাম, অত্যন্ত পিছিয়ে পড়া মুসলিম অধ্যুষিত গ্রাম। এখনো মাঝে মাঝে বোরখা পরা মেয়ে পাই। তাদেরকে তাদের বাড়ির সঙ্গে কথা বলে কি করে তাদেরকে ফিরিয়ে আনা যায়, মানে মূল স্রোতে নিয়ে আসা যায়, সে চেষ্টা এখনো গ্রামে গ্রামে গিয়ে মাঝে সাঝেই চলে যায় আর কি ওদের টানে। ভালো ভালো মেয়ে তাদের মানে এইচএস পাস করার পরে তাদের আর পড়াশোনা করাই না, তো তাদের বাড়িতে গিয়ে বোঝানো। তো সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা কম্পিটিশন হয়, আপনারা হয়তো শুনে থাকবেন, ইউথ পার্লামেন্ট কম্পিটিশন। তো ইউথ পার্লামেন্ট এই যে কম্পিটিশনটা হয়, সেটাতে প্রথম ব্লক লেভেল, তারপরে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল, তারপরে রিজিয়নাল লেভেল এবং সবশেষে আমাদের স্টেট লেভেল কম্পিটিশন হয়। এবং স্টেট লেভেলে গিয়ে সেখান থেকে আবার মানে একদম সেন্ট্রাল লেভেলের কম্পিটিশনটা এগিয়ে যায়। তো আমাদের এই গ্রামের ওই বোরখা পরা মেয়েদেরকে নিয়ে আমি স্টেট লেভেল পর্যন্ত গেছি 2018 সালে। তো আমার সেটা বিরাট পাওনা। তাদের বাবা মাকে রাজি করিয়ে তাদের মেয়েকে দায়িত্ব নিয়ে যাওয়া, মানে মালদা কলকাতা নিয়ে যাওয়া, মানে তাদের বাড়ি থেকে বের হওয়ার সময় বোরখা পরে বেরোতে হয়, তাদেরকে বোরখা ছাড়িয়ে প্রোগ্রাম করানো, কাউকে প্রধানমন্ত্রী, কাউকে রেলমন্ত্রী, কাউকে অর্থমন্ত্রী সাজিয়ে প্রোগ্রাম করানো, মানে যথেষ্ট কষ্ট করতে হয়েছে। এখন মোটামুটি ভাবে একটা সম্মানের জায়গাতে আছি। আমাদের যে কোনো জায়গাতে আমাদেরকে ডাকে, আমাদের স্কুলের আশেপাশে কোনো গ্রামে প্রোগ্রাম হলে পরেও ডেকে পাঠায়, মাস্টারমশাই একবার আসবেন। খুব ভালো লাগে যে তাদের আমি সময় দিতে পারি না, আমার এই ব্যর্থতা। তাছাড়া আমার আর একটা নেশা রয়েছে, মানে সে নেশা আমার মানে চরম নেশা, যেটা হচ্ছে গার্ডেনিং। তো গার্ডেনিং নিয়ে আমি এমনই ব্যস্ত, আমাদের মুর্শিদাবাদের কোনো প্ল্যাটফর্ম ছিল না গার্ডেনিং এর। একটা বনকথা বলে একটা গ্রুপ ক্রিয়েট করে, সেই গ্রুপে আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মানে হোয়াটসঅ্যাপটা দেখতে পাবেন না, কিন্তু ফেসবুক গ্রুপ দেখতে পারবেন বনকথা। সেখানে প্রায় 2500 মুর্শিদাবাদ এবং নদিয়ার মানুষজন রয়েছেন, যাদেরকে একত্রিত করি বছরে একবার। আমাদের বিভিন্ন হল ভাড়া করে প্রোগ্রাম করা হয়। তো এই টোটালটাই কিন্তু আমাদের শুধু এই মানে কেন্দ্রিক, মানে আমাদের নিজস্ব ভালো লাগার জায়গা থেকে। আর অনুপম দাস ঠিক সেই জায়গাটাকে বেছে নিয়েছে, নিজের ভালো লাগার জায়গাটাকে। পড়াশোনার দিক থেকে যেহেতু সরে যাচ্ছে, আমরা যেমন ক্লাস নিচ্ছি, আমাদের খিদে মিটে যাচ্ছে, কিন্তু অনুপম দাস সেই খিদেটা মিটছে না। যে চাকরি করছে সেটা কিন্তু তার পছন্দের জব নয়। সে জব মানে টাকা পেলে পরেও সেখানে কিন্তু তার স্যাটিসফ্যাকশন নেই। সেই কারণেই বারবার এই ছেলে মেয়েদেরকে নিয়ে পড়ে থাকেন। আজকে খুব খারাপ লাগলো যে দাদা প্রথমেই একটা কথা বললেন যে আমি সামনে বার চালাতে পারবো কিনা। তো আমরা এইখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি দাদা যে আপনি হাল ছাড়বেন না। আমরা তো আছি, হয়তো যে আপনার সমান হয়তো সময় দিতে পারবো না, কিন্তু যখনই ডাকবেন আমি কিন্তু আছি। আমি মানে যখন ডেকেছেন আমাকে পাননি বা মানে আসিনি এটা কিন্তু নয়। নির্দ্বিধায় ভাইয়ের মতো ডাকবেন, আমি আসব। আমাকে একটা সম্মানের আসনে বসিয়েছেন আজকে, যদিও আমার থেকে সিনিয়র ছিলেন দাদা রাহুলদা ছিলেন। তো যাই হোক, সে ঠিক আছে, সে একই ব্যাপার, আমি আর রাহুলদা পাশাপাশি রয়েছি। যাই হোক, খুব ভালো লাগলো। আর আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যে আপনাদের ছেলে মেয়েকে খারাপ জায়গায় পাঠাননি, এইটুকু বুঝতে পেরেছেন যারা গার্জেন এসেছেন। বা পুরনো যারা আছে তাদেরকে তো বলতে হবেই না, যারা নতুন এসেছেন তারা যে তার ছেলে মেয়েকে যে খারাপ জায়গায় পাঠাননি সেটা বুঝতেই পারছেন। যে ফিজিক্সের মতো একটা জটিল জিনিসকে কিভাবে সহজ করে দেওয়া যায়, যে অন্তত পক্ষে সমানুপাত ব্যস্তানুপাত নিয়ে আমাদের যে মাথায় ঘুরপাক খায়, সেই ঘুরপাকের জায়গাটাকে ওদেরকে অন্তত মুখস্থ করিয়ে ছেড়ে দিয়েছে। এটা কিন্তু বড় পাওনা। মানে মানে আপনারাই না দেখলে বিশ্বাস করতে পারতেন না যে ওরা এইভাবে, বিশেষ করে যে ফিজিক্স বাবার অভিনয় যিনি করলেন বা যে ছাত্র করলো আর কি,
সেটা একদম মানে টোটালটা মুখস্থ করেছে এবং সেটাকে সুন্দরভাবে এক্সপ্রেস করেছে, একদম দক্ষ টিচারের মতো ভাবে বুঝিয়েছে। খুব ভালো লাগলো। এটা হয়তো এই 2 মাস আগে কিন্তু তাকে দিলে পরে পারতো না। 2 মাস মানে আমি জানুয়ারি মাস থেকে ধরে বলছি। তো জানুয়ারি মাসের যদি বাংলা মিডিয়াম হয়ে থাকে ছাত্রটা, তাহলে জানুয়ারি মাস থেকে বাংলা মিডিয়ামই মনে হলো, যেহেতু কথাবার্তায় সাবলীলতায় বাংলায় ছাপ বেশি। তো যাই হোক, আমাদের এই অনুষ্ঠানটা যাতে চলতে থাকে তার জন্য দাদাকে অনুরোধ করব। আর আমাদের এই প্রথমেই তো টিচিং নিয়ে বলেছেন দাদা, আমি আরেকবার বলছি যে আমাদের চারিদিকে বহরমপুরে এত টিচার রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, বিশেষ করে আমাদের গোত্রেরই লোক তারা সবাই। আপনার ছেলে মেয়ে 4টে বছর তার কাছে পড়ে নেবে, 9, 10, 11, 12, তার নাম জানবে না, তার নাম কিন্তু জানবে না। আমি অনেক টিচারকে জানি, জানবে কি করে? 70 জন যদি একটা ব্যাচে ঢুকে যায় একটা ঘরের মধ্যে, সেটা পড়ানো হচ্ছে? ফিজিক্সের মতো সাবজেক্ট, ম্যাথের মতো সাবজেক্ট পড়ানো হচ্ছে বললেই বিশ্বাস করে নিতে হবে। কিন্তু আমরা সেই তাদের কাছেই যাই। অনুপমদার স্টুডেন্ট কম, অতএব অনুপমদার কাছে আসা হবে না। যে ওর ক্রেজ বেশি, সবাই ওর কাছে যাচ্ছে, ওর কাছেই যেতে হবে, হচ্ছে গেলে পরেই একদম আমার মেয়ে 90%। কিন্তু তা নয়, ব্যাপারটা একদম সম্পূর্ণ উল্টো। সেখানে গেলে পরে অবধারিত ভাবে আপনার ছেলে মেয়ে পিছিয়ে পড়বে, কারণ তার ভালো লাগতে পারে না কোনোভাবেই। আমরা যেখানে চাকরি করি, তো আগেই বললাম যে মুসলিম অধ্যুষিত এলাকা, মানে বেশিরভাগ তার গার্জিয়ান থাকে কেরালাতে, মা বাড়িতে। এবার মা যদি বাড়িতে থাকে, তার ছেলে তার মায়ের কথা কতটা শুনবে আপনারা ভালো করে জানেন। এখন কোনো ছেলেই কোনো মায়ের বা বাবার কথা শোনে না। তো সেক্ষেত্রে তো পরিবেশ পরিস্থিতি সব দিক থেকে পিছিয়ে তারা। তো তাদেরকে যখন আমাদেরকে শেখাতে হবে, তো সেখানে আমাদের কি করতে হবে? তাদের নাম জানতে হবে। যদি নাম না জানতে পারি, ওই যে চঞ্চল ছেলেটা যদি নাম ধরে না ডাকতে পারি, তাহলে ওর দুষ্টিমি আমি বন্ধ করতে পারবো না। আমাদের এবারে 5-এ যখন ভর্তি হলো, 250 জন স্টুডেন্ট, 2টো সেকশন, তাহলে 125 করে ভাগ হয়ে গেল। প্রথম দিন ক্লাসে একটা ছেলে আর একটা ছেলেকে কামড়ে দিয়েছে, একদম হিংস্র ভাবে, মানে জানোয়ারের মতো কামড়ানো যাকে বলে আর কি। তো যাই হোক, মানে 2টো ছেলেকে ধরে নিয়ে এসছে সেখান থেকে। এবার তাদেরকে যে কিভাবে ট্রিটমেন্ট করব, মানে আমরা তো মানে অবাক হয়ে গেছি। একটা বাচ্চা আর একটা বাচ্চাকে এইভাবে কামড়াতে পারে, একদম গলার কাছে কামড়ে ধরে ছাড়িয়ে দিয়েছে এইখানটাতে একদম। তো মানে এখনো সেই দৃশ্যটা চোখে ভাসে, জানুয়ারি মাসের 5 তারিখের ঘটনা। তো তাড়াতাড়ি তাকে ট্রিটমেন্ট করাতে পাঠানো হলো পাশেই আমাদের যে হেলথ সেন্টার আছে। এবারে ওই গার্জিয়ান দুজনকেই ডাকা হলো, মানে 2টো গার্জিয়ানকেই ডাকলাম। প্রথমে যে ভিকটিম, তার মায়ের সঙ্গে কথা বলা হলো। দুজনেরই মা এসছে, বাবা তো নেই, দুজনেই কেরালায়। তো এই পরিস্থিতি হয়েছে। দেখুন, আপনার ওই ছেলে কি হয়েছে ঘরের মধ্যে আমরা জানি না। তো যেটা হয়েছে সেটা খুবই খারাপ ব্যাপার ঘটে গেছে। এখন করণীয় কি বলুন? তো প্রথম দিকে মায়ের মন একটু উত্তেজনাপূর্ণ ছিল, পরবর্তীতে বুঝলো যে না, টিচাররা তো কেউ কিছু করেনি, বা অন্য ছেলেরা তো কিছু করেনি। তো শেষে বললো যে না, একটু দেখবেন। তো আমরা কি করে আর দেখবো? আমাদের তো দেখা অত স্টুডেন্ট মেনটেন করা প্রবলেম। আর এখন স্টুডেন্টের থেকে টিচার কমে যাচ্ছে, দিন দিন কমে যাচ্ছে, মানে রিক্রুটমেন্ট তো কতদিন নেই আপনারাও জানেন, আমরাও জানি। তো সে যাই হোক, কি করা যায় ভাবনা চিন্তায় বসা হলো। প্রথম কাজ হচ্ছে ওই 2টো ঘরে সিসিটিভি লাগাতে হবে। 5-এর ঘর 2টোতে সিসিটিভি লাগবে, মাস্ট। দুদিক থেকে সিসিটিভি করা হলো, যাতে কেউ কভারের বাইরে না যায়, মানে সবাইকে কভার করতে পারি। সিসিটিভিটা চলুক বা না চলুক, ওই যে লাগানো আছে ওটাতেই কাজ হয়ে গেছে। একদম পুরো সিস্টেম একদম আমাদের কিন্তু শান্ত। মাঝে মাঝে গিয়ে ওই যে ছেলেটা কামড়ে দিয়েছিল, ওর নাম কিন্তু সেদিনই মুখস্থ করে নেওয়া হয়েছে। যখনই ক্লাসে যাওয়া হয়, প্রত্যেক টিচারের কাজ হচ্ছে সেই ছেলেটার নাম ধরে ডাকা, কই এসেছিস,
পড়াশোনা করেছিস, ওর পড়াশোনার এখন যদি আগ্রহ দেখেন অবাক হয়ে যাবেন। যে ছেলেটা 1 মাস আগে, মানে 1 থেকে 1.5 মাস আগে, যে ছেলেটা অন্য ছেলেকে কামড়ে দিচ্ছিল, মানে তার পরিবেশ পছন্দ হচ্ছিল না, সেই পরিবেশ অ্যাডপ্ট করে নিয়ে এবং আমাদের যে ব্যবহার, সেই ব্যবহারে কিন্তু সে কিন্তু মুগ্ধ হয়ে গেছে। সে প্রাইমারি স্কুলে যতদিন পড়েছে তাকে কোনোদিন কেউ নাম ধরে ডাকেনি। এই যে নাম ধরে ডাকাটা বিরাট ব্যাপার। অনুপম স্যারের কাছে এটা কিন্তু শেখার আছে। আজ থেকে কয়েক বছর আগে পাস করে চলে গেছে, তার নাম ধরে ডাকছে। এই যে নাম ধরে ডাকাটা আবার কিন্তু বিরাট ব্যাপার। আমি একসময় টিউশনি করতাম, মানে কান্দি এলাকায় আমার যথেষ্ট নাম ডাক ছিল। আমাকে জেএম স্যার বলে এক ডাকে এখনো চেনে, এবং পুরনো ছাত্রছাত্রী অনেক চাকরিও পেয়ে গেছে, কেউ 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 টিউশনি করে, যাই হোক আর কি। তো তারা এখনো ফোন টোন করে। তো আমার প্রায় 450 স্টুডেন্ট ছিল। আমি কিন্তু ওই মানে কোনোদিন চাকরি করবো এটা ভাবিনি, আমি টিউশন করেই কাটিয়ে দেবো এটা ভেবেছিলাম। ইভেন আমি যখন এসএসসিতে চাকরি পাই মালদাতে, জয়েন করার পরে দিন পালিয়ে এসেছিলাম ওখান থেকে। মানে স্কুলে জয়েন করেছি, জয়েন করে আমি কিন্তু চলে এসেছি, না এত দূরে থেকে কোনো লাভ নেই। আমি তখন সেই মানে 2010 মানে 10 সালের কথা বলছি, 2010 সালে আমি 60,000 টাকা টিউশনি পড়াই, আর মাইনে 10,660 টাকা। তাহলে আমার থাকার কোনো দরকার নেই। আমার শ্রদ্ধেয় বড়দা, তিনি আমার গুরু, আমার সাবজেক্ট ফিলোসফি, তো তিনি বললেন যে দেখ, টিউশনি সারা জীবন নয়, টিউশনি একটা টাইম আছে, পিরিয়ড আছে। তুই অনেক ইনকাম করছিস টিউশনিতে, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে তোর একটা অন্য জায়গা, অন্য লেভেল, একটা পরিচিতির একটা অন্য জায়গা। একদিন পরে দাদা আবার আমাকে নিয়ে গিয়ে ওই স্কুলে দিয়ে এসেছিলেন, এবং ওই স্কুলে দেওয়ার পর থেকে আমার ওই স্কুলের যে ছাত্রদের প্রতি আমার যে দরদ আগে থেকে তো ছিলই, একদম আটকে গেছিলাম, বাঁধনে আটকে গেছিলাম। তারপরে আমার নিজের জায়গায় ফিরে আসতে হবে বলে আবার এসএসসি দিয়ে আমি ফেরত চলে এসেছি। কিন্তু ফেরত আসার পরেও কিন্তু আমার যে সেই নেশা কিন্তু এখনো কাটেনি। আমি কিন্তু স্টুডেন্টদেরকে নিয়েই থাকি, আমাকে কোনো সময় স্টাফ রুমে কেউ খুঁজে পায় না, আমি কোনো না কোনো স্টুডেন্টের কাছেই থাকি। স্কুলে একটা বড় গার্ডেন করে দিয়েছি, বিভিন্ন স্টুডেন্টকে দিয়েই, মানে কোনো লেবার নেই, কোনো মালি নেই, ওই স্টুডেন্টরাই করে। একদম মানে ফেসবুক ওয়াল খুললে পরেই আমাদের স্কুলে এখন 3টে পলাশ গাছ আছে, এখন রঙিন হয়ে আছে। মানে ছেলেদের মন এমনিতে ভালো হয়ে যাবে স্কুলে ঢুকলে পরে, যদি একটা বাগান থাকে আপনা আপনি ভালো হয়ে যায়। তাদের একটা মানসিকতা হবে, পাইপটা নিয়ে জল দিতে শুরু করে, তারা নিজেরাই দেয়, আমাদেরকে বলতে হয় না। তো এই যে জিনিসগুলো তৈরি করা, এইটা কিন্তু আমাদের পড়াশোনার বাইরের জায়গা। এই যে একটা অনুষ্ঠান হচ্ছে, যে মনে হচ্ছে যেন এই যে 3-4 ঘন্টা ক্ষতি করে দিলেন স্যার, যে কত বড় উপকার করলো আপনার ছেলের বা আপনার মেয়ের, আপনি এখন বুঝতে পারবেন না। বুঝতে পারবেন আফটার পাস আউট, যখন পাস হয়ে যাবে, যে কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলতে পারবে, তখন বুঝতে পারবেন যে না, ওই স্যারের জন্যই কিন্তু মাইক ধরাটা শিখেছে, মাইকে কথা বলাটা শিখেছে। স্যার কিন্তু যে আপনাদেরকে নিয়ে বসিয়ে রেখেছে, না একটা লোক দেখানো ব্যাপার, একদম পুরো মেকি একটা ব্যাপার। দেখ আপনারা একটু হিসাব করে বলুন তো, যে স্যার কত টাকা মাইনে নেয়, সেই টাকা থেকে অনুষ্ঠান করা যায় না কি করা যায়? কিছুই করা যায় না, শুধু ভালোবাসার জায়গা থেকেই এটা হয়। আর পারিশ্রমিকের বাইরে বেরিয়ে যে কো-কারিকুলাম অ্যাক্টিভিটি, হ্যাঁ আমাদের তো অনেক টিউশনি টিচার রয়েছে, ম্যাডাম একটু তুলে ধরেছিলেন যে বহরমপুরের বুকে অ্যানুয়াল প্রোগ্রাম কোন টিচার করেন দেখিনি। হয়তো বা বনভোজনে নিয়ে যায়, পিকনিকে নিয়ে যায়, একটু বড় বড় বক্স বাজিয়ে খানিকটা নাচানাচি করে, হ্যাঁ তারপর চলে আসে। কিন্তু এই কালচারাল প্রোগ্রাম অসম্ভব, আপনি দেখাতেই পারবেন না কোনো টিচারের কাছে। যাই হোক, দাদাকে আবার অনুরোধ করব, দাদা আপনার যা অ্যাক্টিভিটি আপনি চালিয়ে যাবেন, আমরা সব সময়ের জন্য আছি। আর যারা নতুন ভর্তি হয়েছে এবং যারা রানিং স্টুডেন্ট, যারা পাস আউট, সবাইকে শুভেচ্ছা জানাই যে নিজের নিজের জায়গাতে প্রতিষ্ঠিত হও। সবাইকে
আমার যথাযোগ্য আশীর্বাদ, সম্মান, ভালোবাসা জানিয়ে, প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। তার এই সুন্দর বক্তব্য প্রদান করার জন্য এবারে ধন্যবাদ জ্ঞাপনের পালা। ধন্যবাদ জ্ঞাপন করবে SM মিনাস। নমস্কার, আমি দশম শ্রেণীর ছাত্রী SM মিনাস। সবার প্রথমে ধন্যবাদ জানাবো সমবেত দর্শক মন্ডলীকে, যারা ধৈর্য সহকারে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন। সভাপতি, প্রধান অতিথিবর্গ, আপনাদের জানাই অজস্র ধন্যবাদ। ধন্যবাদ জানাই সেই সব প্রতিযোগীদের যারা কাছে এবং দূরে থেকে অনুপম স্যারের আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। ধন্যবাদ জানাই অঙ্কন প্রতিযোগিতার দুই বিচারক, সৈনিকা সিনহা ম্যাডাম ও অভিষেক আচার্য মহাশয়কে। ধন্যবাদ জানাই স্যার এক্স স্টুডেন্ট সায়ন সরকার ও রূপ সরকার দাদাদের, যারা অনুষ্ঠানের সাউন্ড এবং ভিডিওগ্রাফিতে সাহায্য করেছেন। ধন্যবাদ জানাই স্যারের সহধর্মিনী আমাদের জেঠিমাকে, যিনি আমাদের মাতৃ স্নেহে দেখেন। ধন্যবাদ জানাই স্যারের এক্স স্টুডেন্ট দাদা ও দিদিদের, যারা এখনো স্যারকে মনে রেখেছেন এবং এই অনুষ্ঠানে এসেছেন। সবশেষে ধন্যবাদ জানাই আমাদের অনুপম স্যারকে, যিনি এই অনুষ্ঠানের আহ্বায়ক, যাকে ছাড়া অঙ্কন প্রতিযোগিতা, সরস্বতী পুজো, সাংস্কৃতিক অনুষ্ঠান ভাবাই যায় না। বিশেষভাবে আমাদের স্টুডেন্টদের তরফ থেকে অনুপম স্যারকে হ্যাটস অফ, তার সুন্দর, আন্তরিক, অভিনব ও আকর্ষণীয় পড়ানোর পদ্ধতির জন্য। আনন্দের মাধ্যমে শিক্ষাদান করা এবং তার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এবারে ফিরে আসি আজকের অনুষ্ঠানের মূল পর্ব, পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমি মাইক্রোফোনটি তুলে দিচ্ছি পরবর্তী সঞ্চালিকা দিশা চক্রবর্তীর হাতে। অনুপম স্যারের নবম শ্রেণীর ছাত্রী। নমস্কার, আমি অনুপম স্যারের দশম শ্রেণীর ছাত্রী মেঘা দেবনাথ। প্রথমে যে পুরস্কারটি প্রদান করা হবে সেটি একটি বিশেষ পুরস্কার। এই পুরস্কারটি হলো আমরা যারা অনুপম স্যারের কাছে পড়ি, সেটা শুধুমাত্র তাদের জন্য। স্যার পড়ানোর সময় চ্যাপ্টারটা শুধু বুঝিয়েই দেন না, সেগুলো আমাদের লিপিবদ্ধ করিয়ে দেন। অর্থাৎ আমরা ক্লাস নোট খাতায় নোট টেক করি, যেটি বাড়িতে গিয়ে আমরা 24 ঘন্টার মধ্যে ফ্রেশ খাতায় কপি করি। এই ফ্রেশ কপি আমাদের কাছে উপনিষদ, কোরআন, বাইবেল যাই বলুন না কেন তার সমান। এখানে সংকলিত থাকে 2-3টি টেক্সট বই ও স্যারের মস্তিষ্ক প্রসূত তথ্য, যা আমাদের পরীক্ষায় প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। স্যার এই ফ্রেশ কপি করার উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রতিবারের মতো এবারও সেরা ফ্রেশ খাতা পুরস্কার প্রদান করবেন। বেস্ট ফ্রেশ কপি ক্লাস 9, বেস্ট ফ্রেশ কপি ক্লাস 10, ফার্স্ট মেঘা দেবনাথ, সেকেন্ড সমৃদ্ধি সেন। এই বিষয়ে আমি আগেই বলেছিলাম যে সেরা ফ্রেশ খাতা, যেটা ওরা ক্লাস নোট করে নিয়ে যায় 24 ঘন্টার মধ্যে, আমি বলি যে বাড়িতে গিয়ে লিপিবদ্ধ করবে, মেমোরাইজ হয়ে যাবে এবং পড়াও রেডি হয়ে যাবে। তো ও অনেক কিছু দিক থেকে বিচারে ফার্স্ট হয়েছে, ক্লাস 10। সেকেন্ড সমৃদ্ধি সেন। ওয়েট করেই আছি, চাপ নেই। ক্লাস 9 সেরা ফ্রেশ খাতা পুরস্কারে ফার্স্ট হয়েছে মঞ্জিষ্ঠা বিশ্বাস। সেকেন্ড হয়েছে দিশা চক্রবর্তী।
প্রথমেই যে এবার পুরস্কারটি বিতরণ করা হবে সেটা হচ্ছে অঙ্কন প্রতিযোগিতার গ্রুপ এ আপ টু 4। যে প্রথম পুরস্কার প্রদান করবেন সভাপতি শ্রী জগন্নাথ মণ্ডল মহাশয়, আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যে প্রথম হয়েছে আরাত্রিকা দাস, দ্বিতীয় আর্য চক্রবর্তী এবং তৃতীয় স্বস্তিক মণ্ডল। যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল কিন্তু কোনো স্থান পায়নি তাদেরকেও পুরস্কার প্রদান করা হবে। অরণ্যক সরকার, উষশ্রী সাহা, পর্ণব দাস, সোনাম মাহাতো, ঋষিতা সরকার এবং অদীপ্ত সর্দার। প্রথম ডেকে নিচ্ছে আমি আরাত্রিকা দাসকে। অত্রিকা দাস, দ্বিতীয় আর্য চক্রবর্তী, তৃতীয় স্বস্তিক মণ্ডল। স্বস্তিক মণ্ডল, আচ্ছা, স্বস্তিক মণ্ডল অনুপস্থিত, তার হয়ে প্রাইজ নিচ্ছে তো রিলেটিভ নাকি? আচ্ছা, আমার এক স্টুডেন্ট শুভ্রদীপ, তার হাতে সৌম্যদীপ, শুভ্রদীপ এসছে এবার, ওই জন্য আর কি নামটা। যারা অংশগ্রহণ করেছিলেন কিন্তু কোনো স্থান পায়নি তাদেরকে আমি মঞ্চের ডান দিকে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। অরণ্যক সরকার, উষশ্রী সাহা, পর্ণব দাস, সোনাম মাহাতো, ঋষিতা সরকার, অদীপ্ত সর্দার। আমার সময় নাই সেটা বুঝে এরপরে গ্রুপ বি ক্লাস 5 to 8 যে প্রথম হয়েছে তাকে এখানে বিশিষ্ট চিত্রশিল্পী সইঙ্কা সিনহা পুরস্কার প্রদান করবেন। প্রথম আমি ডেকে নিচ্ছি বিদিশা সরকারকে। দ্বিতীয় শ্রী রয়, যারা অংশগ্রহণ করেছিলেন কিন্তু কোনো স্থান পায়নি তাদেরকে পুরস্কার প্রদান করবেন রাহুল দেব রায়,
প্রথমে ডেকে নিচ্ছি শাশ্বতা মণ্ডল, কৃত্তিকা চৌধুরী, অনির্বাণ দে, মোহর সাহা, তনু দাস, বিজয় নারায়ণ ঠাকুর। আমি সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। কাকু একটু পিছিয়ে দাও, একটু পিছিয়ে দাও, তাহলে ক্যাপচার হয়ে যাবে। ব্যাস। ফার্স্ট হয়েছে কোয়েল দেবনাথ। পুরস্কার প্রদান করবেন আমাদের প্রিয় অনুপম স্যার। আওয়াজটা একটু সেকেন্ড হয়েছে মঞ্জিষ্ঠা বিশ্বাস। থার্ড হয়েছে শুভ্রদীপ দে। 20% হয়ে গেছে ব্যাটারি। ভ্যালুয়েবল পার্টিসিপেন্ট দিশা চক্রবর্তী। এবারে আমি ডেকে নিচ্ছি গ্রুপ ডি ক্লাস 10। পুরস্কার প্রদান করবেন আমাদের প্রিয় অনুপম স্যার। ফার্স্ট হয়েছেন সমৃদ্ধি সেন। আমি সমৃদ্ধি দিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। আচ্ছা, এই যে আমি যে পুরস্কারগুলো দিচ্ছি, যে 9, 10, এগুলো হচ্ছে সেই সুকৌশলে পড়ানোর একটা টেকনিক। সেই এদেরকে দিয়েছিলাম সপুষ্পক উদ্ভিদের নিষেক, আর আগে যে 9 দিলাম তাদেরকে দিয়েছিলাম স্নায়ুকোষ বা নিউরন। তো তার পুরস্কার এগুলো। এখানে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন সুস্মিতা কর্মকার এবং শান্তিকা সরকার, SM মিনাস। সুস্মিতা, আচ্ছা, ওই যে সেই বলেছিলাম পড়া আছে, মানে যদি দাঁড়িপাল্লার একদিকে ওই আজকের টিউশনে গিয়ে যতটুকু ওখানে অর্জন হবে, আর আজকের এই অনুষ্ঠানে থাকলে তার যে অর্জন হবে, এটাতে ও ভেবেছে যে ওই দিকের পাল্লাটা ভারী, অর্থাৎ আমার পড়া আছে। তো যাই হোক, আমি এই পুরস্কারটা ওর বান্ধবী তার হাতে দিলাম যাতে বাড়িতে পৌঁছে যায়। আরেকজন যে দ্বিতীয় হয়েছে SM মিনাস। এবার আমি ডেকে নিচ্ছি তৃতীয় সায়ন্তিকা সরকারকে। যারা অংশগ্রহণ করেছিল কিন্তু কোনো স্থান পায়নি, আমি তাদেরকেও ডেকে নিচ্ছি স্বর্ণময় দেবনাথ এবং মেঘা দেবনাথ। আমরা কি জানি যে তুমি 2টোর সময় ঘুমাচ্ছ বাবু সোনা? উল্টোকে লাগিয়ে রেখেছে ল্যাম্পটাকে। এটা হ্যাঁ, নিচের দিকে ঘুরিয়ে হয়ে আছে। বলতে পারবো না, বলতে পারবো না, এটা নিচে হয়ে গেছে। বলতে পারবো না আমি কে লাগিয়েছে। আমার স্বর্ণময় দেবনাথ।
মেঘা দেবনাথ। কেউ যায়নি, সবাই আছে ওখানে ওখানে দাঁড়িয়ে। এবার আমি ডেকে নিচ্ছি গ্রুপ বি অ্যাবভ 10 অ্যান্ড গার্জিয়ানদের। পুরস্কার প্রদান করবে প্রধান অতিথি বিশিষ্ট চিত্রশিল্পী অভিষেক আচার্য। ফার্স্ট হয়েছেন সৌম্যদীপ মণ্ডল। সৌম্যদীপ মণ্ডলকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ জানাই। সেকেন্ড হয়েছে অসীমা দাস। থার্ড হয়েছেন দোলন রয়। যারা অংশগ্রহণ করেছিল কিন্তু কোনো স্থান পায়নি তাদেরকে আমি ডেকে নিচ্ছি। প্রাচী সরকার, শ্রেয়া ঘোষ, শ্রাবন্তী ঘোষ। আমি মঞ্চে আসার জন্য তাদেরকে অনুরোধ করছি। শ্রাবন্তী ঘোষ। প্রাচী সরকার। এবার আমি জেনারেল গ্রুপের ডেকে নিচ্ছি যারা সেলফি ফটোগ্রাফিতে অংশগ্রহণ করেছিল। পুরস্কার প্রদান করবেন আমাদের প্রিয় অনুপম স্যার। প্রথম হয়েছে দোলন রয়। সেকেন্ড হয়েছে দিশা চক্রবর্তী। পুরস্কার প্রদান করবেন আমাদের প্রিয় অনুপম স্যার। থার্ড হয়েছে মঞ্জিষ্ঠা বিশ্বাস। আচ্ছা, এইটা মানে এবারে অ্যাড করেছি সেলফি ফটো, মানে কি একটু যুগের সাথে তাল মিলাতে তো হবে। আমি যদি বলি যে এই শুধু পর, তাহলে আমরা সেলফি টেলফি তুলবি। তো আমি যে একটা সরস্বতী পুজো করি আর কি, তাতে একটা ছোটখাটো প্যান্ডেল হয়, বা এই যে আর্ট কম্পিটিশনের যেগুলো ডিসপ্লে করি সেখানে, তো ওরা ওই রকম ভাবে একটু উৎসাহ পায়, তো সেলফি তুলে দিয়েছিল। তো ঠিক আছে, ওদেরকে পুরস্কৃত করলাম। বাইন্ডিং আর্টে ফার্স্ট হয়েছে সৈঙ্কা সিনহা। আমি সৈঙ্কা সিনহাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় হয়েছে এস এন তাসনিম। এস এন তাসনিম। আচ্ছা, এতক্ষণ আপনারা ধৈর্য ধরে অনুষ্ঠান দেখলেন, ধন্যবাদ। তো যাই হোক, সভাপতি, প্রধান অতিথি সবার তরফ থেকে রিকোয়েস্ট এসছে যে আমি যেন বন্ধ না করি, কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনাদের সহযোগিতা দরকার। আমি আর কিছু চাই না, মানে ধরুন এটার জন্য যে কোনো কিছু কন্ট্রিবিউট করা বা কিছু আমি কিন্তু বলিনি। আমি ওইখানে সভাপতি অনেক কিছু বলেছিলেন,
যে দেখবেন আমি বলে দিচ্ছি, সিঁড়ি দিয়ে নামবার সময় আমার একটা বক্স আছে দেখবেন, আমি কিন্তু হাতে কিছুই নেই না এদের কাছ থেকে, ওরা যেটা দেয় ওই বক্সে ফেলে, সেগুলো থেকেই আমি যতটুকু পারা যায় প্লাস আমার কিছু দিয়ে, এই ধরুন এই দেখুন আজকে বক্স দুটো দেখছেন, এগুলো ভাড়া করা না, এগুলো আমার কেনা। এই যে এখানে সাউন্ড সিস্টেম, এগুলো সমস্ত কিছু কেনা, এইগুলোই করি আমি। তো বাড়ি থেকে আমাকে বলে যে এগুলো কি করছো, আমরা এটাও এক ধরনের পাগলামি। তো সেদিনও মাইক্রোফোন কিনেছি, আজকেও একটা ফ্লিপকার্টে একটু আগে দিয়ে গেল, ওই স্ট্যান্ড একটা ছিল, দুটো 17 তারিখে পৌঁছানোর কথা, আসলো এমন সময়ে যে আমার দেখবেন যেতে বিছানার উপরে পড়ে আছে, আজকে আর অনুষ্ঠানে ব্যবহার করতে পারলাম না। তো এইগুলো দিয়ে আমি এইসব পাগলামি গুলো করি। তো এই পাগলামি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটু সহযোগিতা করতে হবে, আপনাদের উৎসাহ দিতে হবে। আর ছেলে পেলেকে যদি রিহার্সালে ডাকবো তখন একটু পাঠাতে হবে, ওই অমুক স্যারের কাছে পড়া ছেলে ভীষণ ক্ষতি হয়ে গেল, ওই রকম ভাবলে কিন্তু হবে না। অ্যাকচুয়ালি সেটা তো নয়, এটা আমি তো দেখলেন আজকের অনুষ্ঠানের সারমর্ম বুঝতে পারলেন। ঠিক আছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। যাওয়ার সময় একটু রিকোয়েস্ট আছে, আবার ফার্স্ট ফ্লোর থেকে একটা ছোট্ট প্যাকেটের আয়োজন করেছি, ছাদে, আচ্ছা ছাদেই দিচ্ছে, একটু যদি গ্রহণ করেন তাহলে আমি কৃতার্থ হব। ঠিক আছে।